জিনিসপত্র আমরা কোরিলেট করে পড়তে পারবো। এটা ছাড়া অন্য কিছু না। আমি আজকে আসলে মেইনলি 3টা চ্যাপ্টার পড়াবো। একটা হচ্ছে অবসেট ফার্মা 34, গাইনি 32, হরমোন প্র্যাকটিস ইন গাইনোকোলজিক্যাল প্রবলেমস এই চ্যাপ্টারটা, আর 30 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে কন্ট্রাসেপশন। যেহেতু 34 নাম্বার আমি যদি প্রায়োরিটি দিই বা আমি যদি ইম্পর্টেন্স অনুযায়ী ভাগ করি, তাহলে 34 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং আমি আসলে সবচেয়ে ডিটেলস 34 নাম্বার চ্যাপ্টারটাই পড়াবো। আমি খুব লেন্দি না করার চেষ্টা করবো, হ্যাঁ, খুব লেন্দি না করার চেষ্টা করবো যতদূর সম্ভব। আর এই জিনিসপত্রগুলো যদি আমি 1000 বার করেও বলি যে আপু এটাই, আপু এটাই, আপনি যদি এটা মুখস্থ না করেন এবং না বারবার যদি এটাকে মানে কি বলবো রিক্যাপিচুলেট না করেন, রিভিশন না দেন, এটা আসলে কোনোদিনও মাথায় থাকবে না। সুতরাং যে জিনিসগুলো আপনার পড়ার বা আপনার মুখস্থ করার সেগুলো আমি বলে দিব, কোনো যদি টিপস অ্যান্ড ট্রিক্স টাইপের কিছু থাকে সেটা বলে দিব। আর একটু শেষের দিকে আমাকে একটু রিমাইন্ড করেন, আমি জানি না ক্লাস শেষে আমি কতটা ফিট থাকবো, মানে একটা না এত কথা বলে যাওয়া যে কি পরিমাণ কষ্টের। তো শেষ পর্যন্ত যদি পৌঁছাইতে পারি, যারা 17 জন আছেন তাদের কেউ একজন আমাকে একটু রিমাইন্ডার দিবেন যে আমি ফার্মাকোলজি লাস্টের দিকে কিভাবে রিভিশন করতাম, ঠিক আছে? আরেকটা কথা বলি আপু, এরকম একটা খুব কমন একটা কোশ্চেন আসতে পারে যে আপু জেনারেল ফার্মাকোলজি, আপনাদের সবার টেনশন একটা হেডেক থাকে, জেনারেল ফার্মাকোলজি আসলে কতটুকু পড়া লাগে বা কি পড়া লাগে, বা জেনারেল ফার্মাকোলজি নিয়ে কি করবেন। আমি যদি খুব ছোট্ট করে বলি, পিসিপিএস কিন্তু সবসময় সিলেবাস প্যাটার্ন বা কোশ্চেন এটা থেকে এতটা আসবে এটা কিন্তু ওরা মেনটেন করে না। তো আমি যদি নর্মালি ফার্মাকোলজির কথা বলি, যে ফার্মাকোলজি থেকে 5টা প্রশ্ন আসবে, আপনি ধরেই রাখতে পারেন 4টা প্রশ্ন আসবে ক্লিনিক্যাল ফার্মা থেকে, এবং একটা বড় জোর আসতে পারে জেনারেল ফার্মাকোলজি থেকে। হ্যাঁ, হতে পারে এই প্যাটার্নের বা এই কথাটার অন্যরকম বেসিকেস আপনাদেরকে দিতেই পারে, কিন্তু কথা হচ্ছে বিগত যদি আমরা অনেকগুলো সেশন লক্ষ্য করি তাহলে ব্যাপারটা এরকমই দাঁড়াচ্ছে যে যদি 5টা কোশ্চেন আসে তাহলে ক্লিনিক্যাল পোর্শন থেকেই মোটামুটি 3-4টা কোশ্চেন চলে আসছে, একটা হয়তো জেনারেল ফার্মাকোলজি থেকে আসছে। সুতরাং আপনি যদি আপনার পাস করতে লাগে 70%, তো আমি আমার নিজের কাছে আমি জেনারেল ফার্মাকোলজিটা বিন্দু মাত্র সময় নেই নাই, খুব ছোট ছোট 1-2টা টপিক জাস্ট দেখে রাখছিলাম, খুব ইম্পর্টেন্ট, যেগুলো আসলে দেখতেই হয় বা যেগুলোতে প্রিভিয়াস ইয়ারে বিসিবিএস থেকে কোশ্চেন আসছে, সেরকম 1-2টা টপিক আমি জাস্ট পড়ছিলাম। বাদ বাকি আমার যদি আমি ধরেন পেপার ওয়াইজ না, আমি ধরেন টপিক অনুযায়ী যে ফার্মাকোলজিতে আমার যে কয়টা প্রশ্ন আসলে সেখানে যদি 70 মার্কসের মার্ক আমি উঠাইতে চাই, তাহলে আমার কাছে মনে হয়েছিল আমি যদি ক্লিনিক্যাল ফার্মাকোলজি সম্পর্কে খুব ভালো আইডিয়া রাখতে পারি বা ক্লিনিক্যাল ফার্মাকোলজি থেকে যে প্রশ্ন আসবে আমি আনসার করতে পারবো এরকম কনফিডেন্ট হতে পারি, তাহলে তো আমার জেনারেল ফার্মাকোলজি নিয়ে বদার হওয়ার কিছু নাই। তো আমার প্রিপারেশনটা পুরোটাই ছিল ক্লিনিক্যাল ফার্মাকোলজি রিলেটেড। আমি মানে কি বলবো, আমাদের জেনারেল ফার্মাকোলজি আমি খুব সামান্য সময় দিয়েছিলাম এবং পড়েছিলাম, কিন্তু এই ক্লিনিক্যাল ফার্মাকোলজির উপর অনেক বেশি সময় দেওয়া লাগছিল। এবং আসলে সময় দেওয়া বলতে কি, জিনিসটা বারবার সময় দেওয়া মানে গদবাধা এরকম 5 দিন 7 দিন করে আপনি ফার্মাকোলজি পড়বেন সেরকম না, ব্যাপারটা হচ্ছে একটা রেগুলার টাচে থাকা। ঠিক আছে, শেষের দিকে আমাকে একটু আপনারা কেউ আরেকবার একটু রিমাইন্ডার দিয়ে না, আমি লাস্টের দিকে কিভাবে ফার্মাকোলজি রিভিশন করতাম এই জিনিসটা তাহলে একটু ডিসকাস করবো। আর পড়া যেহেতু অনেক, আসলে খুব ডিটেলস বলতে পারবো না, আমি একবারে পড়াতে চলে যাচ্ছি, সেটা হচ্ছে 34। কারোর যদি, আমি বললাম আজকে ক্লাস কারোর ভালো লাগবে না, আগে থেকে বলে রাখতেছি কারোর ভালো লাগবে না, সুতরাং যে কয়েকজন আছেন ধৈর্য ধরে ধৈর্য ধরে একটু ক্লাসটা শেষ করেন, তাহলে এই ক্লাস যদি ঝুলায় রাখেন পড়াটা আর জীবনেও শেষ হবে না, অন্তত ফার্মাকোলজি শেষ হবে না, ঠিক আছে? 464 নাম্বার পেজ, সবাই ঝটপট খুলে ফেলেন। আজকে আমাদের 2টা ক্লাস, গাইনি এবং অবসপিটা ফার্মাকোলজি ক্লাস একসাথে, সো আসলে সেই পরিমাণ এনার্জি বা সেই পরিমাণ মানসিক প্রিপারেশন নেন। 464 নাম্বার পেজ, অফসেট 34। আমি একবারে যেহেতু এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সবচেয়ে বেশিবার এটা পড়া লাগবে আপনাদের, সুতরাং এটা আমি 34 দিয়ে শুরু করছি। আমি বইয়ে চলে যাচ্ছি, ঠিক আছে, বইয়ে চলে যাচ্ছি। আর ওই যে বললাম, যাদের একটু ক্লিনিক্যাল ওরিয়েন্টেশন আছে, অ্যাটলিস্ট আপনার যদি ইন্টার্নশিপও কমপ্লিট হয়ে থাকে, আপনার আসলে আজকের পড়া বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপরেও কারো যদি কোনো প্রবলেম থাকে বা কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু বোঝানো নিয়ে অসুবিধা থাকে, বা আমি যদি কোনো টপিক স্কিপ করে যাই যে এটা এখান থেকে এতটুকু আপনারা পড়ে নেবেন, আপনাদের যদি তারপরেও ফার্দার কোনো কোশ্চেন থাকে কাইন্ডলি কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমি ঘুমায় যাচ্ছি টাইপের, চোখ খুলে রাখতে পারতেছি না। আচ্ছা, এখানে আমাদের পড়া শুরু আজকে এই টপিকটা থেকে, সেটা হচ্ছে অক্সিটোসিস ইন অবস্টেট্রিক্স। আরেকটা কথা বলে রাখছি, খুব দ্রুত যাব, সবাই সেই পরিমাণ অ্যাটেনশন নিয়ে বসবেন, ঠিক আছে? কোনো স্লোলি পড়ানো আজকে হবে না, কারণ আমাদের অনেক পড়া, অনেক মানে অনেক অনেক। আচ্ছা, এখন দেখেন আপু, অক্সিটোসিসটা আসলে কি একটু খেয়াল করেন, এটা একটা কিন্তু বিসিপিএস এর একটা এমসিকিউ। সেটা আমি আজকে পেন্সিল নিয়ে বসি নাই, এটা কি পেন্সিল? এটা কি পেন্সিল? আচ্ছা,
এটা হচ্ছে এটা অক্সিটোসিক্সটা হচ্ছে এরকম যে আপনার ইউটেরাইন মাসেলকে কন্ট্রাক্ট করবে। আচ্ছা, বিসিপিএস এর একটা এমসিকিউ বলে দেই, সেটা হচ্ছে অক্সিটোসিন কারা। আমরা আসলে অক্সিটোসিন নামে বেশি শুনে অভ্যস্ত তো, কিন্তু এই অক্সিটোসিক্স এর মধ্যে কিন্তু আমার অক্সিটোসিন পড়তেছে, আর্গোর ডেরিভেটিভস পড়তেছে, প্রোস্টাগ্ল্যান্ডিন পড়তেছে। একটা এমসিকিউ এটাই আসে যে অক্সিটোসিক্স কারা। হ্যাঁ, নিচের কোনগুলো হচ্ছে অক্সিটোসিক্স? আনসার কিন্তু অক্সিটোসিন, আর্গোর ডেরিভেটিভস অ্যান্ড প্রোস্টাগ্ল্যান্ডিন, তিনটাই কিন্তু ট্রু। এটা একটা কথা। এখন কথা হচ্ছে অক্সিটোসিক্স কি। অক্সিটোসিস হচ্ছে আমার ইন্টারাইন মাসলকে যে কন্ট্রাক্ট করতে পারবে, যে ড্রাগগুলো বা যে এজেন্টগুলো আমার ইন্টারাইন মাসলকে কন্ট্রাক্ট করতে পারে, সেগুলোকে আমরা ব্রড টার্মে বা সেগুলোকে আমরা মেডিকেল ভাষায় অক্সিটোসিন্স বলি। এখন আমার মাসল কিসের জন্য কন্ট্রাকশন করা প্রয়োজন? আমরা আসলে কি পড়তেছি আপু? অবস্টেট্রিক্স পড়তেছি না? ফার্মাথেরাপিউটিক্স ইন অবস্টেট্রিক্স। অবস্টেট্রিক্স মানে কি? একটা প্রেগনেন্ট ইউটারাস, তাই তো? এটার মধ্যে একটা ফিটাস আছে। এখন যখন ইন টার্মে যখন পৌঁছায় যাবে, যদি আমার এরকম হয় যে আমরা কোনো না কোনো ভাবে ইন জেনারেলি, শারমিন আপু সাউন্ড কম, আমি মনে হয় আস্তে কথা বলতেছি, নিজেই লেথার্জিক হয়ে আছে। এখন কি ঠিক আছে আপু? বাকিরা একটু অন্যরা বলেন তো। আমি হয়তো একটু আস্তেই কথা বলতেছি আপু, আমি হয়তো একটু আস্তেই কথা বলতেছি। আমি আচ্ছা, আমি একটু জোরে কথা বলি, আর আপনারা একটু অন্যরাও একটু জানান সাউন্ড সবার কাছে কম শোনাচ্ছে কিনা। ঠিক আছে? এটা ধরেন, এটা হচ্ছে আমার ইউটেরাস। ইউটেরাস থেকে আমার মাসেলটাকে কন্ট্রাক্ট করে আমার ফেটাসটাকে এক্সপেল করে দেওয়া লাগবে। তো এই মাসেল কন্ট্রাকশনের জন্য আমার অক্সিটোসিন প্রয়োজন, তাই তো? অক্সিটোসিক প্রয়োজন, অক্সিটোসিক এজেন্ট প্রয়োজন। এখন অক্সিটোসিক এজেন্ট কারা কারা? এই অক্সিটোসিন, তারপরে হচ্ছে আর্গোট, তারপরে হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন। শারমিন আপু, আপনি একটু হেডফোন ইউজ করেন আপু। অন্যরা বলতেছে ঠিক আছে, আপনি একটু হেডফোন ইউজ করেন। আচ্ছা, তাহলে এখন দেখেন আপু, এখানে আমরা কিছু জিনিসপত্র করবো। এখন কথা হচ্ছে লেবার, নর্মাল লেবার বা ডেলিভারি, এটা তো একটা ন্যাচারাল প্রসেস, তাই না? আচ্ছা, এটা তো একটা ন্যাচারাল প্রসেস। তাহলে এখানের জন্য আমার আলাদা করে কিসের জন্য ড্রাগ বা এজেন্ট, বা আমরা কেন ফার্মাকোলজি পড়তেছি, আমরা কেন এখানে আমার আলাদা করে এজেন্ট দেওয়া লাগবে বা কোনো মেডিসিন দেওয়া লাগবে, ড্রাগ দেওয়া লাগবে? এখানে আসলে দুইটা জিনিস। একটা হচ্ছে ন্যাচারাল, মানে বডি নিজে অক্সিটোসিন সিনথেসিস করতেছে। আমরা সবাই জানি পোস্টেরিয়র পিটুইটারি থেকে আমাদের বডিতে, মানে এই পুরো লেবারের পিরিয়ডে আমার অক্সিটোসিনটা আসতেছে, তাই না? সেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারি থেকে। এখন কোনো কারণে ধরেন তার একটা মহিলার লেবার এরকম ফেলিওর হইলো, ইন্ডাকশন ফেলিওর হইলো, কোনোভাবে তার মাসেল কন্ট্রাক্ট করে, এই যে ধরেন সার্ভিক্স, আমরা দেখলাম যে সার্ভিক্স মোটামুটি আমাদের তো 9 to 10 সেন্টিমিটার ডায়ালেটেড হওয়া লাগে, এই 4-5 সেন্টিমিটার হয়ে বসে আছে, আর লেবার প্রোগ্রেস করতেছে না। তাহলে আমার তখন কি করতে হবে? তখন আমার যেটা করতে হবে সেটা হচ্ছে বাইরে থেকে আমার তাকে অক্সিটোসিক্স এজেন্ট দিতে হবে, যে কারণে তার মাসেলটা কন্ট্রাক্ট করে আমার সার্ভিক্সটা ডায়ালেটেড হয়ে দেন আমার কি চলে আসবে, বেবির বাইরে চলে আসবে। এই হচ্ছে মোটামুটি কাহিনী। এখন চলেন আমরা এই যে আবার বললাম, প্রথমেই বললাম যে এমসিকিউ দিবে, কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন এই তিনটাই কিন্তু অক্সিটোসিক্স বলতে আর্গো ডেরিভেটিভস, প্রোস্টাগ্ল্যান্ডিন, এদেরকেও কিন্তু বোঝায়। এটা তাহলে আমার এমসিকিউর একটা কোশ্চেন গেল। এখন চলে আসেন অক্সিটোসিন। অক্সিটোসিন হচ্ছে বিসিপিএস এর খুব 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 ফেভারিট একটা টপিক। একদম 3টা স্টার দিয়ে রাখেন এবং এখানে এমসিকিউ লিখে ফেলেন শুধুমাত্র অক্সিটোসিন নিয়ে। মানে ধরেন একটা কোশ্চেন এমসিকিউ এর একটা স্টেমই এরকম থাকে যে নিচের কোন স্টেটমেন্ট গুলো অক্সিটোসিনের ক্ষেত্রে ট্রু অথবা ফলস, এই ধরনের। মানে অক্সিটোসিনের প্রপার্টিজ এইগুলা বা তার কি কি মানে কি বলবো ক্যারেক্টারিস্টিক, এই জিনিসপত্রগুলো কিন্তু বিসিপিএস এর এমসিকিউতে চলে আসে। এখন আমরা নিজেরা কোনগুলো পড়বো এগুলো একটু ঝটপট আপনাদেরকে দাগাই দিই। এই যে নন পেপটাইড, এটা ট্রু ফলস হবে, এটা একটু দাগায় নেন। এই পাশাপাশি এগুলো কোনো কিছু লাগবে না আপনাকে, যেটা খুব 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 ইম্পর্টেন্ট, এটা এসবিএ লিখে ফেলেন আপু, এটা পাশে এসবিএ লিখে ফেলেন যে আমার এই অক্সিটোসিনটা সিনথেসাইজড হয় কোথায়, কোথায় তৈরি হয়। একটা হচ্ছে সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই অফ দ্য হাইপোথ্যালামাস। খেয়াল করেন কিন্তু এই যে আমার পোস্টেরিয়র পিটুইটারিতে কিন্তু ওরা মানে তৈরি হয় কিন্তু হাইপোথ্যালামাসের এই সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াইতে। তারপরে যেটা হয়, নার্ভ এক্সন দিয়ে ওরা ট্রান্সমিটেড হয়ে হাইপোথ্যালামাস থেকে পোস্টেরিয়র পিটুইটারিতে এসে জমা থাকে এবং এখান থেকে রিলিজ হয়। তার মানে পোস্টেরিয়র পিটুইটারিতে কিন্তু আপনার এখানেও কিন্তু একটা ট্রু ফলস বা এখানেও কিন্তু একটা মারপেচ আছে। সেটা হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে কিন্তু এরা তৈরি হয় না, তৈরি হয় কিন্তু হাইপোথ্যালামাসে। কোথায় তৈরি হয়? সুপ্রাঅপটিক এন্ড প্যারাভেন্ট্রিকুলার নিউক্লিয়াই। এটার পাশে একটা এসবিএ দেন, এন্ড ওরা স্টোর থাকে হচ্ছে পোস্টেরিয়র পিটুইটারিতে এবং ওখান থেকেই তারা রিলিজ হয়। এই কথাবার্তাগুলো একটু আপনাদেরকে ভালো মতো জানা লাগবে।
খুব 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 ইম্পর্টেন্ট হচ্ছে 3 and 4 মিনিটস হচ্ছে ওর হাফ লাইফ অ্যান্ড ডিউরেশন অফ অ্যাকশন হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটস। খুব 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 ইম্পর্টেন্ট। অক্সিটোসিনেজ একটা এনজাইম থাকে যেটা অক্সিটোসিনকে ডিগ্রেড করে ফেলে। এই প্রত্যেকটা কথা বারবার বলছি, প্রত্যেকটা কথা কিন্তু এমসিকিউর মধ্যে ট্রু ফলস হিসাবে আসে। এটা পাশে একটা এস দিয়ে লিখে ফেলেন, বাকিগুলো ট্রু ফলস। মুড অফ অ্যাকশনের মধ্যে এই কথাবার্তাগুলো প্রত্যেকটা কথা হচ্ছে প্রিভিয়াস ইয়ারে আপনি আশা করছেন। এই কথাটার পাশে একটা এসবি দিয়ে ফেলেন আপু। সেটা হচ্ছে এই অক্সিটোসিন রিসেপ্টর গুলো মায়োমেট্রিয়ামে থাকে। আমরা জানি বলতেছি মাসেল কন্ট্রাকশন। এখন ইউটেরাসের মাসেল লেয়ারটাই তো মায়োমেট্রিয়াম, তাই না? এন্ডোমেট্রিয়াম ভিতরের লেয়ার, মাঝখানে লেয়ার এন্ডোমেট্রিয়াম হচ্ছে ভিতরের লেয়ার, মাঝখানে লেয়ারটা হচ্ছে আমার মায়োমেট্রিয়াম এবং একদম উপরে তো পেরিমেট্রিয়াম। তো মাসেল লেয়ার বলতেই তো আমরা বুঝবো মায়োমেট্রিয়াম। তো কন্ট্রাকশন, মাসেল কন্ট্রাকশন তাহলে কোথায় হবে? আমার অক্সিটোসিনের রিসেপ্টর গুলো কোথায় থাকবে? মায়োমেট্রিয়ামে। তাহলে দেখেন এখন কখন এই রিসেপ্টর গুলো সবচেয়ে বেশি হাইয়েস্ট হয়, মানে রিসেপ্টর কনসেন্ট্রেশন সবচেয়ে কখন বাড়ে? খুব কমন কথাবার্তা, সেটা হচ্ছে ডিউরিং লেবার। কারণ একটা মহিলার যদি প্রেগনেন্সিতে মায়োমেট্রিয়ামের মধ্যে অক্সিটোসিন রিসেপ্টর বাড়ে, কোনো লাভ আছে তাতে? লাভের চেয়ে তো ঝামেলার সম্ভাবনা বেশি। সুতরাং আমার যখন লাগবে, কখন লাগবে আপু? ডিউরিং লেবার, যখন আমার বাচ্চাটাকে এক্সপেল করার প্রয়োজন হবে, তখন তার মানে আমার অক্সিটোসিন রিসেপ্টরটা ম্যাক্সিমাম হয় কত? 100 থেকে 200 গুণ বেশি। এবং সেটা আসলে কোথায়? মায়োমেট্রিয়ামে। ঠিক আছে, এখানে আর কোনো কিছু পড়া লাগবে না। ছোট্ট করে একটু জেনে রাখতে পারেন, সেটা হচ্ছে এই জিনিসপত্রগুলো এখানে আপনাদেরকে লাস্ট, আমি জানি না লাস্ট আপনাদেরকে ক্লাস নিয়েছিলাম কিনা, ওই যে নর্মাল পিউপেরিয়াম অ্যান্ড নর্মাল লেবারের কথার ক্ষেত্রে যখন যেই ক্লাসটা নিয়েছিলাম ওখানে বলেছিলাম যে এগুলো কিন্তু এই অ্যাকশন পটেনশিয়াল প্লাস কোন চ্যানেল, কোন ভোল্টেজ কোন চ্যানেল থাকে, এটা কিন্তু জেনারেল ফিজিওলজি থেকে আপনাদেরকে ভালো করে পড়তে হবে। অ্যাক্টিন মায়োসিনের অ্যাকশন, এই জিনিসপত্রগুলো আপাতত এখান থেকে যদি নাও পড়েন, অন্তত লাস্ট কথাটা একটু জেনে রাখেন। সেটা হচ্ছে ইউটারাইন কন্ট্রাকশন হচ্ছে ফিজিওলজিক্যাল, এবং ইউটারাইন কন্ট্রাকশনটা আসলে কি হয়? সেটা হচ্ছে ফান্ডাসকে কন্ট্রাক্ট করে, মানে উপরের পজিশনটাকে কন্ট্রাক্ট করে সার্ভিক্সটাকে রিল্যাক্স করে ডাইলেট করে। ঠিক আছে, কারণ না হলে আমার তো বেবি এক্সপেল করা লাগবে, বেবি বাইরে যাওয়া লাগবে। এখন যদি মুখটা সার্ভিক্সে কন্ট্রাক্ট হয়ে বন্ধ হয়ে যায়, তাহলে কি আমার বেবি আউট হবে? বেবি আউট হবে না, বরং ফান্ডাস উপরের দিকে যদি কন্ট্রাকশন হয় সেটা বেবিকে প্রেশারাইজ করবে এবং নিচের দিক দিয়ে তখন দেখা যাচ্ছে সার্ভিক্সটা ডাইলেটেড হয়ে আমার বেবিটাকে এক্সপেল করে দিবে। এগুলো কিন্তু একদম নর্মাল কথাবার্তা, এগুলো কোনোটা কিন্তু মুখস্থের না। একদম ঠান্ডা মাথায় বুঝে মনে রাখবেন। মুখস্থ করার অনেক জিনিস আছে আপু, এগুলো অযথা মুখস্থ করতে পারবেন যাবেন না। প্রিপারেশন ইউজ, এগুলো জাস্ট একবার করে রিডিং করবেন, না পড়লেও কোনো সমস্যা হবে না। আপনি চলে আসেন ইফেক্টিভনেস। এখানেও একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা আছে, সেটা হচ্ছে এই জায়গাটা একটু রিডিং করবেন। এবং এটাও হচ্ছে ওই এমসিকিউ এর মধ্যে চলে আসে, পাশে 3টা স্টার দিয়ে ফেলেন। সেটা হচ্ছে ফার্স্ট টাইম স্টারে কিন্তু ইউটেরাস অক্সিটোসিনের সাথে রিফ্র্যাক্টরি থাকে। রিফ্র্যাক্টরি মানে কি? অক্সিটোসিন আপনার ইউটেরাসের উপর কাজ করতে পারে না, ঠিক আছে, ফার্স্ট ট্রাইমেস্টারে প্রথম 3 মাসে। কিন্তু সেকেন্ড ট্রাইমেস্টারে যদি যাই, তখন রিফ্র্যাক্টরিনেসটা কিছুটা থাকে, আবার কিছুটা ধরেন অক্সিটোসিন এখানে কাজও করে। তার মানে হাইস্ট কখন হয়? এই যে দেখেন, ইন লেটার মান্থস অফ প্রেগনেন্সি অ্যান্ড ডিউরিং লেবার ইন পার্টিকুলার ইট ইজ হাইলি সেন্সিটিভ টু অক্সিটোসিন ইভেন ইন এ স্মল ডোজ। তখন যদি লেটার মান্থস অফ প্রেগনেন্সি মানে একদম প্রেগনেন্সির টাইমের দিকে আপনি যদি খুব সামান্য পরিমাণ অক্সিটোসিনও দেন, ইউটেরাস কিন্তু ওই অক্সিটোসিনের প্রতি সেন্সিটিভ। ঠিক আছে, এই কথাটা জানা লাগবে। আর অক্সিটোসিন হচ্ছে ইফেক্টিভনেস কমে যায় যদি আপনি এটাকে কারেক্ট টেম্পারেচারে না রাখেন। এটা কত? বিটুইন 2 থেকে 8। হ্যাঁ, 2 থেকে 8, এই কথাটা মনে রাখা লাগবে। আচ্ছা, এখন চলে আসেন ইন্ডিকেশনের মধ্যে। ইন্ডিকেশনের মধ্যে আছে থেরাপিউটিক অ্যান্ড ডায়াগনস্টিক। আমি ওভারঅল বলে দিচ্ছি। সেটা হচ্ছে থেরাপিউটিকের মধ্যে, থেরাপিউটিক মানে কি? আমি একটা চিকিৎসা পারপোসে দিতে চাচ্ছি। ডায়াগনস্টিক মানে আমি কোন একটা ডিজিজ ডায়াগনোস করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি অক্সিটোসিন দিতে যাচ্ছি। এখন আপনাকে এইভাবে আলাদা করে প্রেগনেন্সি, লেবার, পিউরপেরিয়াম পড়া লাগবে না, কারণ এগুলো একদম নর্মাল কমন সেন্সের কথাবার্তা। আপনি পড়লেই বুঝতে পারবেন যে আমার আসলে কখন দরকার। আচ্ছা, এখন দেখেন আমি জাস্ট বই থেকে আপনাকে বলে দিই, আমরা আমাদের অক্সিটোসিন গুলো আসলে আমাদের হসপিটালগুলোতে, সরকারি হসপিটালগুলোতে পিটন নামে পরিচিত, তাই না? আমরা বলি না পিটন দিয়ে দাও, পিটন দিয়ে দাও। পিটন দিয়ে আসলে আমরা কি করতে চাই? পিটন বলতে আমি অক্সিটোসিন বোঝাচ্ছি, ঠিক আছে? পিটন দিয়ে আসলে আমরা কি করতে চাই একটু দেখি আপু, দেখান। লেখা আছে টু অ্যাক্সেলারেট অ্যাবর্শন ইনএভিটেবল অন মিসড আর
এক্সপালশন অফ হাইড্রেটিফার মোল একটু খেয়াল করেন, কিন্তু প্রেগনেন্সির মধ্যে ওরা আবার ভাগ করছে, একটা হচ্ছে আর্লি আর একটা হচ্ছে লেট। আমরা আগে লেটের কথাবার্তাগুলো করি, কারণ আমরা একটু আগে দেখে আসলাম যে যখন টার্মে যাবে, যখন লেটার মান্থস অফ প্রেগনেন্সি হবে, প্রেগনেন্সির শেষের দিকে হবে, তখনই আমার ইউটারাস কিন্তু অক্সিটোসিনের উপর সেন্সিটিভ বেশি। এখন তাহলে আমরা আর্লিটা একটু পরে পড়বো, আগে আমরা আসল জিনিসটা পড়ে নেই। লেট টু ইন্ডিউস লেবার, ওই যে বললাম যে কারোর একটা ইউটারাস আমরা যেভাবে আশা করতেছি যে 8-9 সেন্টিমিটার হবে, আমি বেবিটাকে এক্সপেল করবো, কিন্তু আমার দেখতেছি সময় যাচ্ছে কিন্তু আমার লেবার সেভাবে প্রোগ্রেস করতেছে না বা সার্ভিক্স সেভাবে ডাইলেট হচ্ছে না, তখন আমরা ইনডিউস লেবার, আমরা লেবারকে ইনডিউস করার জন্য এবং অগমেন্টেশন, একটু একটা কথা বলে দিই, এটা হচ্ছে অগমেন্টেশন। আমি যে কথাটা বললাম সেটা হচ্ছে অগমেন্টেশন। ইন্ডাকশন আর অগমেন্টেশনের মানে পার্থক্যটা কি? ইন্ডাকশন বলতে বোঝায় আমি লেবারটাকে ইনিশিয়েট করতেছি, শুরু করতেছি, আমার লেবার স্টার্ট হয় নাই কিন্তু আমি লেবার ইনিশিয়েট করতে যাচ্ছি, সেটা কিন্তু ইন্ডাকশন। আর অগমেন্টেশন কোনটা? আমার লেবারটাকে প্রোগ্রেস করা, আমি যেভাবে চাচ্ছিলাম লেবারটা প্রোগ্রেস হোক, সেভাবে যদি প্রোগ্রেস না হয় তখন অক্সিটোসিন দিয়ে লেবারটাকে প্রোগ্রেস করি। ঠিক আছে, এটা কিন্তু ভুল করবেন না। এবং দুইটা কাজেই আমরা কি দেখা যায় এই অক্সিটোসিন ব্যবহার করি, একটা হচ্ছে ইন্ডাকশন, একটা হচ্ছে অগমেন্টেশন। ওই যে রাইপেন অফ সার্ভিক্স বিফোর ইন্ডাকশন, আমরা সার্ভিক্সটাকে রাইপেন করার জন্য কিন্তু অক্সিটোসিন ব্যবহার করতে পারি। আরেকটা হচ্ছে ইউটারাইন ইনার্শিয়া। ইনার্শিয়া মানে কি? ইউটারাসটা একদম মানে অলস একটা ইউটারাস, সে কোনো কাজ করতেছে না, তো সেই সব ক্ষেত্রেও আমরা দেখা যাচ্ছে যে অক্সিটোসিন ব্যবহার করতে পারি। লেবারে কি করতে পারি? লেবারে আপনি দেখেন খুব, ওই যে আপনি কি করেন বেবি আউট করার পরে সিস্টার কি ফার্স্ট কথা কি বলেন? সিস্টার পিটন দিয়ে দেন, এই কথা বলেন না? বেবি ডেলিভারি করার পরে আমরা প্লাসেন্টা আউট করার আগে বলি না যে প্লাসেন্টা আউট করার, বেবি জাস্ট ডেলিভারি করে আমরা পটটা ক্লাইম করি, সিস্টারকে বলি যে সিস্টার পিটন দেন, তাই না? থাইয়ের মধ্যে পিটন দিয়ে দেয়। কি দেয়, কিসের জন্য দেয়? এই যে দেখেন আপু, ইনঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট। এইখানে কিন্তু একটা কথা একটু খেয়াল করেন আপু, এটা ইনঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট। ইনঅ্যাক্টিভ মানে কি, যে একটা আছে না যে সক্রিয়, অ্যাক্টিভ মানে সক্রিয়, আর ইনঅ্যাক্টিভ মানে সক্রিয় না, ব্যাপারটা কিন্তু এরকম না, এই দুইটা শব্দ একসাথে হয়ে গিয়েছে। এটা হবে ইনঅ্যাক্টিভ, মানে এখানে একটা মাঝখানে একটা স্পেস হবে, এই কথাটা একটু খেয়াল রাখবেন। ইনঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার। দেখেন এগুলো কিন্তু কোনোটা মুখস্থ করার লাগবে না, যদি আপনি ক্লিনিক্যালি এই জিনিসগুলোর সাথে পরিচিত হন। এই যে এক্সপালশন অফ প্লাসেন্টা, ঠিক আছে, এই কথাবার্তাগুলো। পিরিয়ড পেরিমে কি হয়? আচ্ছা, আপনি পিরিয়ড পেরিমের পরে কোনো পেশেন্টের যদি একটু ব্লিডিং হয় অথবা সিজারিয়ান সেকশনে পরে আমরা কি করি? যে ফ্লুইড দেই। প্রত্যেকটা ফ্লুইডের মধ্যে আমরা দেখা যায় যে আমরা লিখে দিই না 4 অথবা 3 পিটন ইন ইচ লিটার অফ ফ্লুইড, মানে এক একটা ফ্লুইডের মধ্যে আমরা 3টা বা 2টা করে পিটন দিয়ে দেই, কি 3টা বা 4টা করে পিটন দিয়ে দেই। কেন দিয়ে দেই আপু? ব্লাড লসটাকে কমানোর জন্য এবং আমার পোস্টপার্টাম হেমোরেজটাকে কমানোর জন্য। দেখেন এখানে প্রত্যেকটা কথা আমরা যদি লেবারে যেটা পড়লাম, প্রেগনেন্সিতে যেটা পড়লাম, পিরিয়ড পেরিমে যেটা পড়লাম, এগুলো প্রত্যেকটার সাথে কিন্তু আমরা ক্লিনিক্যালি পরিচিত, যে আমার ইন্ডাকশন করা দরকার, আমার লেবারটাকে অগমেন্ট করা দরকার, আমার প্লাসেন্টা আউট করা দরকার, অথবা আমার বেবি ডেলিভারি করার পরে বা বেবি আউট করার পরে আমি ব্লাড লসটাকে মিনিমাইজ করতে চাচ্ছি, সেসব ক্ষেত্রে কিন্তু আমরা অক্সিটোসিন অথবা পিটনটা ইউজ করে থাকি। এখন চলে আসেন আর্লি টার্ম। আর্লিতে আমরা একটু আগে বললাম যে আর্লিতে আমার ইউটারাস অলমোস্ট রিফ্র্যাক্টরি, মানে ইউটারাস হচ্ছে অক্সিটোসিনের প্রতি রিফ্র্যাক্টরি থাকে, ওইটা অক্সিটোসিন এখানে কাজ করে না। তারপরে আমরা দেখলাম আর্লি প্রেগনেন্সিতে কি বলছাপু, যদি হাইড্রেটিফার মোল হয়, আমি ধরেন অ্যাবর্শন, এখানে কিন্তু বলে নাই ইনডিউস অ্যাবর্শন। কি ব্যাপার, এটা একটু ব্লার লাগছে কেন? আচ্ছা, এখানে হচ্ছে ধরেন এখানে কিন্তু বলে নাই যে ইনডিউস অ্যাবর্শন, আমি অ্যাবর্শন করানোর জন্য, ধরেন কোনো একটা কারণে একটা অ্যাবর্শন হয়েই যাচ্ছে, একদম ইনএভিটেবল একটা অ্যাবর্শন, আপনি কোনোভাবেই অ্যাবর্শন ঠেকাইতে পারবেন না। বেবি হয়তো অলরেডি অর্ধেক বের হয়ে গেছে, আউট হয়ে গেছে ফেটাসটা, কিন্তু অর্ধেক হয়তো প্রোডাক্ট রয়ে গেছে ভিতরে, অথবা মোলার প্রেগনেন্সি, সেখানেও দেখা যাচ্ছে যে অর্ধেক জিনিসপত্র বের হচ্ছে, বাকি অর্ধেক হয়তো ঝুলে আছে ইউটারাসের, সেসব ক্ষেত্রেও কিন্তু আমরা এই অ্যাবর্শনটাকে পুরোপুরি কমপ্লিট করে ফেলার জন্য আমরা তো চাইবো প্রোডাক্টটা বের হয়ে যায়, তখন কিন্তু আমরা পিটন ইউজ করতে পারবো। এবং একই কথাবার্তা যে আমরা যদি কোনো ব্লিডিং অথবা ব্লিডিং বন্ধ করতে চাই, সেসব ক্ষেত্রে আমরা পিটন ব্যবহার করি, অথবা ধরেন আমরা অ্যাবর্শন করাতে চাচ্ছি, কোনো একটা মেডিকেল লিগাল অ্যাবর্শন করাতে চাচ্ছি, সেক্ষেত্রে ওই মানে যে অ্যাবর্শনের জন্য আমরা যে ড্রাগ অথবা মেডিসিন গুলো ব্যবহার করবো, সেটার সাথে সেটাকে আরেকটু হেল্প করার জন্য বা সেটাকে আরেকটু ভালোভাবে যেন কাজ করতে পারে, সেটার জন্য সাথে আমরা অক্সিটোসিন ব্যবহার করবো। ঠিক আছে, তার মানে অক্সিটোসিন নিয়ে আমার মুখস্থ করার জন্য কিন্তু কিছু না লাগে, অক্সিটোসিনের প্রত্যেকটা জিনিস কিন্তু বলে দিছি, এটা কোনোভাবে ভুল করা যাবে না। ঠিক আছে, একটা না বলে যাচ্ছি, কারো কি কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে আপু? কারো কোনো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? আচ্ছা, এখন চলে আসেন, আমরা তো জানলাম যে কোন কোন কন্ডিশনে আমরা অক্সিটোসিন ব্যবহার করতে পারবো, যে আমার এই সমস্যা হচ্ছে বা আমি এই কাজে অক্সিটোসিন ব্যবহার করে আমার মাসেল কন্ট্রাকশন বাড়িয়ে আমি হচ্ছে বেবি
আউট করাতে চাচ্ছি। এখন এমন কিছু কন্ডিশন আছে যখন আমরা কি করতে পারবো না আপু, যখন আমরা অক্সিটোসিন ইউজ করতে পারবো না, অথবা ধরেন আমি অক্সিটোসিন ইউজ করলাম যে আমার বেবিটাকে আউট করা দরকার, কিন্তু দেখলাম যে অক্সিটোসিন ইউজ করার জন্য কিছু সাইড ইফেক্ট হতে পারে। এখন সেক্ষেত্রে আমার কোন কোন কন্ডিশন মাথায় রাখতে হবে? প্রথম একটা কথা বলে রাখি, একটা কথা একদম মাথায় গেঁথে রাখেন, সেটা হচ্ছে যদি এরকম হয়ে থাকে যে আমার প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের হিস্ট্রি আছে, হ্যাঁ, অথবা কোনো একটা হিস্টেরেক্টমির হিস্ট্রি আছে, হ্যাঁ, কোনো একটা সার্জারির হিস্ট্রি আছে, সেক্ষেত্রে কিন্তু আমাকে অক্সিটোসিন দেওয়ার আগে 10 বার ভাবতে হবে। আমি কিন্তু সেক্ষেত্রে অক্সিটোসিন দিতে পারবো না। কিরকম হবে? ধরেন একটা মহিলা 2টা সিজার করা আছে, আপনি ইন্ডাকশনের জন্য তাকে আপনি অক্সিটোসিন দিয়ে দিলেন, কি হবে? অক্সিটোসিনটা কি করে আপু? মাসেল কন্ট্রাকশন বাড়ায়, লাইক মানে মাসেল কন্ট্রাকশন বাড়ায় দেয়। এখন ধরেন মাসেল কন্ট্রাকশন বাড়াইতে বাড়াইতে ওর তো ইউটেরাসের মধ্যে প্রিভিয়াস স্কার আছে, এবং এই স্কারটা মানে ধরেন সিজারিয়ান সেকশনের স্কার আছে, অথবা অন্য কোনো সার্জারি, হিস্টেরেক্টমি, পার্শিয়াল হিস্টেরেক্টমি, এরকম কোনো কিছুর একটা স্কার আছে। আপনি তাকে অক্সিটোসিন দিলেন, ওর ইউটেরাসটা মাসেলটা কন্ট্যাক্ট করতে 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 ওই স্কারটাকে রাপচার করে দিল, হয়ে গেল আমার হচ্ছে রাপচার ইউটেরাস। আপনি কি এটা কখনো চাইবেন? কখনো চাইবেন না। তখন তো ওর জীবন মরণ নিয়ে টানাটানি, বেবি আউট তো দূরে। সুতরাং সেক্ষেত্রে কিন্তু আমাকে খুব সাবধান, আমরা কিন্তু প্রিভিয়াস সিজারিয়ান সেকশনের হিস্ট্রি থাকলে আমরা কিন্তু অক্সিটোসিন দিতে পারবো না। একই কথা প্রযোজ্য কিন্তু আপনার গ্র্যান্ড মাল্টিপ্লায়ার ক্ষেত্রে, মানে যার অনেকগুলো বাচ্চা হয়ে গেছে, অনেকগুলো বাচ্চা হয়ে যাবে, সেক্ষেত্রে ডিস্টেনশন বেশি হয়ে, এবং ও ক্ষেত্রে প্রত্যেকবার ধরেন গ্র্যান্ড মাল্টিপ্লায়ার মানে কি, যার 3টা 4টা 5টা এরকম বাচ্চা আছে, তাই না, অলরেডি। তো প্রত্যেক ক্ষেত্রে দেখা গেছে যে যতবার তার এরকম বাচ্চা হয়েছে এবং বাচ্চা মানে আউট করা হয়েছে, সেখানে কি হয়েছে, ইউটারাসের মধ্যে কিছু ফাইব্রাস টিস্যু হয়েছে। তো সেক্ষেত্রেও কিন্তু তার একটা স্কার না থাকলেও তার ক্ষেত্রেও কিন্তু ওই আমাদের একটা রাপচার ইউটারাসের একটা টেন্ডেন্সি কিন্তু তার ক্ষেত্রেও আমরা পাবো। খুব ইম্পর্টেন্ট আরেকটা কন্ডিশন হচ্ছে আমাদের ফেটাল হার্ট রেট। কোনো কারণে যদি ফেটাল হার্ট রেট আমার নর্মালের মধ্যে না থাকে, আইদার ব্র্যাডিকার্ডিয়া অথবা ট্র্যাকিকার্ডিয়া থাকে, তখন কিন্তু আমরা কোনোভাবেই আমরা অক্সিটোসিন ব্যবহার করতে পারবো না, কারণ আমাদের অক্সিটোসিনের একটা সাইড ইফেক্ট হিসাবে কিন্তু ফেটাল ডিস্ট্রেস হয়ে যায়। সুতরাং বাচ্চা যদি ভালো না থাকে, আপনি বাচ্চা আছেই ডিস্ট্রেসে, আপনি লেবার ইনিশিয়েট করার জন্য বা অগমেন্ট করার জন্য আপনি দিয়ে দিলেন অক্সিটোসিন, বাচ্চা তো নাই হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং খুব কেয়ারফুল, আমাকে আগে বাচ্চা কোনো ডিস্ট্রেসে আছে কিনা এটা এক্সক্লুড করতে হবে। তাহলে আমি যদি এখন আপনাকে জিজ্ঞেস করি যে আমরা দুইটা জিনিসই কিন্তু এখান থেকে শিখে ফেললাম। একটা হচ্ছে আমরা অক্সিটোসিন কখন দিতে পারবো না, মানে অক্সিটোসিনের কন্ট্রা ইন্ডিকেশন কি কি হতে পারে, আর অক্সিটোসিনের সাইড ইফেক্ট কি কি হতে পারে। ঠিক আছে, এখন আমি বই থেকে আপনাদেরকে একটু জাস্ট দেখাই দেবো, আর টুকটাক কিছু এক্সট্রা কথাবার্তা আছে সেগুলো। আচ্ছা, এখানে দেখেন আপু, এখানে বলছে ডেঞ্জার্স অফ অক্সিটোসিন। এখানে এই যে দেখেন ইউটারাইন হাইপার স্টিমুলেশন, ওভার অ্যাক্টিভিটি, যেটা আপনাদেরকে বললাম যে আমরা জানি যে মিনিটে 10 মিনিটে 2টা বা 3টা কন্ট্রাকশন হচ্ছে নর্মাল, তাই তো। কিন্তু দেখা গেল 10 মিনিটে এই যে মাসল কন্ট্রাকশন এত বাড়লো, 10 মিনিটে 6টার বেশি কন্ট্রাকশন হওয়া শুরু করলো, ওভার অ্যাক্টিভিটি হবে, এবং সেখান থেকে কিন্তু আলটিমেটলি দেখা যাবে যে আমার রাপচার ইউটারাসের একটা টেন্ডেন্সি তৈরি হবে। এটা কিন্তু তাহলে আমার অক্সিটোসিনের একটা সাইড ইফেক্ট বলেন বা ডেঞ্জার সাইন বলেন, সেটা এই যে ইউটারাইন রাপচার হতে পারে। এবং কাদের ক্ষেত্রে, এখানে একটু দাঁড়ায় নেন আপু, কাদের ক্ষেত্রে আমার ইউটারাস রাপচার হওয়ার টেন্ডেন্সি থাকতে পারে? ওই যে বললাম যে কোনো পেশেন্ট গ্র্যান্ড মাল্টিপারা হতে পারে, কারো যদি ম্যাল প্রেজেন্টেশন থাকে বা কন্ট্রাক্টেড পেলভিস থাকে, এইসব কথাবার্তাগুলো কিন্তু একটু জানতে হবে। এই যে প্রিভিয়াস ইউটারাইন স্কার অথবা হিস্টেরোটমি, এই ধরনের কোনো কন্ডিশন থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার ইউটারাইন রাপচারের একটা পসিবিলিটি থাকে, এটা আপনাদেরকে জানতে হবে। এটা খুব ইম্পর্টেন্ট। এটার পাশে 3টা স্টার দিয়ে ফেলে। ওয়াটার ইনটক্সিকেশন, এটা আসলে আমরা জানি না, আমাদেরকে একটু মুখস্থ করে ফেলতে হবে। সেটা হচ্ছে ওয়াটার ইনটক্সিকেশন। দেখেন আমার অক্সিটোসিনের একটা অ্যান্টি ডাইউরেটিক ফাংশন আছে। অ্যান্টি ডাইউরেটিক মানে কি আপু? দেখেন ডাইউরেটিক মানে কি, আমরা বলি না চা কফি এগুলো হচ্ছে ডাইউরেটিক এজেন্ট। ডাইউরেটিক এজেন্ট মানে কি, যেখান থেকে বেশি বেশি আমার হিসু হয়, হ্যাঁ, ইউরিন প্রোডাকশন হয়। এখন অ্যান্টি ডাইউরেটিক মানে কি? অ্যান্টি ডাইউরেটিক মানে যে পানি ধরে রাখে। ডাইউরেসিস যদি পানি বের করে দেওয়া হয়, অ্যান্টি ডাইউরেসিস মানে পানি ধরে রাখা, তাহলে অক্সিটোসিনের একটা পানি ধরে রাখার একটা টেন্ডেন্সি আছে। ঠিক আছে, অ্যান্টি ডাইউরেটিক ফাংশন আছে। এখন আপনি ধরেন দিলেন অক্সিটোসিন, সেখানে দেখা গেল বডিতে ওয়াটার রিটেনশন হয়ে ওয়াটার ইনটক্সিকেশন হয়ে গেল। ঠিক আছে, এবং সেই সব জিনিসপত্রগুলো আমরা কি দেখে বুঝবো? হাইপোনাট্রেমিয়া হয়ে যেতে পারে, পেশেন্ট কনফিউজড অ্যান্ড কোমাতে চলে যেতে পারে, কনভালশন হতে পারে, এবং কনজেস্টিভ বা কার্ডিয়াক ফেলিওর প্লাস ডেথ, এই ধরনের ব্যাপার স্যাপারও পর্যন্ত কিন্তু হতে পারে। সুতরাং আমরা এটাকে একবারে হাই ডোজে কিন্তু ইউজ করতে পারবো না, বা করলে সেক্ষেত্রে আমাকে এই প্রিভেনশন গুলো মাথায় রেখে সেটা করতে হবে।
ঠিক আছে, এইটা একদম আলাদা করে একটু দাগাই নেন। হাইপোটেনশন যদি আপনি বোলাস ডোজে দিয়ে থাকেন সেক্ষেত্রে হাইপোটেনশন মানে প্রেশার অনেক বেশি কমে যেতে পারে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। অ্যান্টিডাইউরেসিস একটু আগে আমরা পড়ে আসছি, অ্যান্টিডিউরেসিস ওইটাই ওয়াটার ইনটক্সিকেশন, এখানে আর নতুন করে কিছু করার নেই। এই যে ফেটাল ডিস্ট্রেস, দেখেন এটা আমি আপনাদেরকে অলরেডি বলে দিয়েছি যে ইউটারাইন হাইপার স্টিমুলেশনের জন্য আমার ফেটাল হাইপোক্সিয়া মানে ফেটাস অক্সিজেন কম পাচ্ছে বা ডিস্ট্রেস হতে পারে। সুতরাং আপনাকে কিন্তু দেখা যাচ্ছে যে এই কারণে আমার ধরেন বারবার ইউটারাস কন্ট্রাক্ট করতেছে। এখন যখন সে কন্ট্রাক্ট করবে তখন কি আমার ওই অক্সিজেন বা ব্লাডের যে ফ্লো সেটাকে ঠিক থাকবে? ডেফিনেটলি ঠিক থাকবে না। এই কথাটাই কিন্তু এখানে বলছে যে আপনার ইউটারাসকে আপনি হাইপার স্টিমুলেটেড বানায় ফেললে যেটা হবে সেটা হচ্ছে এই পলিসিস্টল। পলিসিস্টল মানে কি বারবার ইউটারাসটা কন্ট্রাক্ট করা, মিনিটে ধরেন 10 মিনিটে ধরেন 6 বারের বেশি। তখন দেখা যাবে যে আমার প্লাসেন্টাল ব্লাড ফ্লো কমে যাবে। প্লাসেন্টাল ব্লাড ফ্লো কমে গেলে ফেটাস ব্লাড কম পাবে এবং আলটিমেটলি অক্সিজেন কম পেয়ে হাইপোক্সিয়া হবে, অক্সিজেন কম পেয়ে হাইপোক্সিয়া হবে এবং সেখান থেকে কিন্তু ফেটাল ডেথ পর্যন্ত হতে পারে। সুতরাং আমাদেরকে খুব 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 কেয়ারফুল থাকতে হবে যে আমার বাচ্চাটা ডিস্ট্রেসে আছে কিনা। রুলস অফ অ্যাডমিনিস্ট্রেশন লাগবে না। দেখেন আপনি কন্ট্রা ইন্ডিকেশনে আপনাদের কোনো কিছু মুখস্থ করা লাগবে না। দেখেন প্রেগনেন্সিতে গ্র্যান্ড বানকে পারাতে আপনি দিতে পারবেন না, কন্ট্রাক্টেড পেলভিসে আপনি দিতে পারবেন না। আচ্ছা কন্ট্রাক্টেড পেলভিসে কেন দিতে পারবেন না? এই যে অবস্ট্রাক্টেড লেবারে কেন দিতে পারবেন না? দেখেন কন্ট্রাক্টেড পেলভিস অথবা অবস্ট্রাক্টেড লেবার, অবস্ট্রাক্টেড লেবার মানে কি বোঝায় বলেন তো? অবস্ট্রাক্টেড লেবার মানে বোঝায় যে আমার ইউটেরাসে কন্ট্রাকশন ঠিক আছে, হ্যাঁ, কিন্তু সে কোনো না কোনো মেকানিক্যাল কোনো একটা অবস্ট্রাকশনের জন্য আইদার ধরেন তার প্যাসেজটা ন্যারো মানে কি, ধরেন এই কন্ট্রাক্টেড পেলভিসে আমার এনাফ স্পেস পাচ্ছে না, আমার বাচ্চাটাকে যে বের হবে সে এনাফ স্পেস পাচ্ছে না, তাহলে আমি কোনো আমরা অবস্ট্রাক্টেড লেবার এর ডেফিনেশনটাই কিন্তু এরকম, আপনি যদি বই খুলে দেখেন যে অবস্ট্রাক্টেড লেবারের ডেফিনেশনটাই এরকম যে ডিসপাইট অফ অ্যাডিকুয়েট কন্ট্রাকশন, ইউটারাইন কন্ট্রাকশন মানে আমার ইউটারাসে কন্ট্রাকশন ঠিক আছে কিন্তু তারপরেও যদি আমার কোনো মেকানিক্যাল কোনো অবস্ট্রাকশন থেকে থাকে সেক্ষেত্রে আমার বেবিটা আউট যখন হতে পারবে না তখনই কিন্তু আমার অবস্ট্রাক্টেড লেবার হয়ে যাবে। এখন আপনি দেখতেছেন কন্ট্রাকশন ভালো কিন্তু বাচ্চা বের হচ্ছে না, বাচ্চা বের করার জন্য আপনি দিয়ে দিলেন অক্সিটোসিন। কন্ট্রাকশন তো আগেই ঠিক ছিল, 3টার মতো হচ্ছিল, এখন ধরেন 5, 6, 7টা হওয়া শুরু করছে, লাভ কি? এই বাচ্চা জীবনে বের হবে? কারণ ও তো ভিতরে একটা মেকানিক্যাল অবস্ট্রাক্টেড হয়ে আটকায় আছে। সুতরাং আপনি একে কন্ট্রাকশন করে জীবনে ওই বাচ্চাটা বের করতেই পারবে না। অন্যদিকে আপনি দেখা যাচ্ছে ইউটারাস রাপচার থেকে শুরু করে ব্লাডার ইনজুরি থেকে শুরু করে সবকিছুর রিস্ক আপনি বাড়াই দিলেন। সুতরাং আপনাকে কিন্তু এটা অবশ্যই কেয়ারফুল থাকতে হবে যে এটা পেলভিসটা কন্ট্রাক্টেড কিনা বা এটা অবস্ট্রাক্টেড লেবার কিনা, সেক্ষেত্রে আপনি কখনোই অক্সিটোসিন দিতে পারবেন না। এই বাদবাকি কথাবার্তাগুলো আপনাদেরকে সবাইকে বলছি। অ্যান্ড ম্যাল প্রেজেন্টেশন এটা একটু মাথায় মনে রাখবেন। কোনো হাইপোভলিমিক শক যেহেতু আমার হাইপোটেনশন করে দিচ্ছে, অক্সিটোসিন অনেক বেশি দিলে হাইপোটেনশন করে দিচ্ছে, সুতরাং পেশেন্ট হাইপোভলিমিক শকে আছে, আপনি দিয়ে দিলেন অক্সিটোসিন হবে না, কিন্তু কার্ডিয়াক ডিজিজেও আমরা কিন্তু অক্সিটোসিন দিতে পারবো না। ঠিক আছে? আচ্ছা, মেথডস অফ অ্যাডমিনিস্ট্রেশন অফ অক্সিটোসিন এগুলো কোনোটা লাগে না, চাইলে 1-2বার একটু নীলকালি জিনিসপত্রগুলো দেখতে পারেন কিন্তু এগুলো লাগে না। এখান থেকে কোনো টেবিলে এইরকম কোনো জিনিসপত্র এখান থেকে কোনো কিছু লাগে না। এখানে আপনারা যে জিনিসটা পড়বেন এগুলো কোনোটা লাগে না, অবজারভেশন ডিউরিং হ্যান ত্যান এগুলো কোনোটা লাগে না। ওই যে বললাম চাইলে আপনি নীলকালির কথাবার্তাগুলো একবার হলে একটু দেখতে পারেন। আপনি চলে আসেন ডায়াগনস্টিক ইউজ অফ অক্সিটোসিন। আমি যে একটু আগে বললাম আমরা তো এগুলো থেরাপিউটিক মানে কোনো একটা সমস্যা হচ্ছে আমি এটা ট্রিটমেন্ট হিসেবে অক্সিটোসিন ব্যবহার করছি। এখন আমি যদি কোনো ডায়াগনস্টিক ইউজ অফ অক্সিটোসিন মানে আমি অক্সিটোসিন দিয়ে কোনো কিছু ডায়াগনোসিস করতে চাই, সেটা কি কি? দুটো টেস্টের নাম, একটা হচ্ছে কন্ট্রাকশন স্ট্রেস টেস্ট আর একটা হচ্ছে অক্সিটোসিন সেন্সিটিভিটি টেস্ট। এখানের মধ্যে কন্ট্রাকশন স্ট্রেস টেস্টের আরেকটা নাম হচ্ছে অক্সিটোসিন চ্যালেঞ্জ টেস্ট। এই টেস্টে আপনারা জাস্ট একটু দেখবেন, রিডিং পড়বেন, এগুলো কোনো কিছু লাগে না, আপনি জাস্ট ইন্টারপ্রিটেশনটা পড়বেন এবং এটার পাশে আপনি একটা বরং কথা লিখে নিতে পারেন। এসব প্রসিডিওর কন্ট্রাইন্ডিকেশন এসব কিন্তু আসে না, আবার বলছি এসব কিন্তু আসে না। একবার একটু রিডিং পড়বেন, যে জিনিসটা একটু কাজে লাগবে সেটা হচ্ছে ইন্টারপ্রিটেশন। হ্যাঁ, এটা কিন্তু বায়োফিজিক্সের পাশে লিখে রাখেন, বায়োফিজিক্সের মধ্যে ওই যে আমরা ফেটাল হার্টবিট কখন আমরা পজিটিভ বলবো কখন আমরা নেগেটিভ বলবো, মানে কয়টা হচ্ছে লেট ডিক্লারেশন হলে, তারপরে হচ্ছে নো বা ভ্যারিয়েবল ডিক্লারেশন কোনগুলো, ইন্টারমিডিয়েট লেন্থ কোনটাকে বলবো, অ্যাক্সেলারেশন কোনটাকে বলবো, এগুলো কিন্তু বায়োফিজিক্সের পড়া। ঠিক আছে? পজিটিভ কখন বলি নেগেটিভ কখন বলি এই জিনিসপত্রগুলো কিন্তু পাশে বায়োফিজিক্স লিখে রাখেন, এটা কিন্তু লাগে, এই এতটুকু লাগে। ঠিক আছে? এই যে একটা আপনাদেরকে জাস্ট আনস্যাটিসফ্যাক্টরি বলি, এই যে দেখেন লেস দেন 6 রিকন্ট্রাকশন পার 10 মিনিটস অর অ্যান আনপ্রেডিক্টেবল ট্রেসিং। দেখেন যদি 10 মিনিটে আমার 3টার কম কন্ট্রাকশন হয় সেটা কিন্তু আনস্যাটিসফ্যাক্টরি, মানে এটা ইন্টারপ্রেট কিভাবে করবো সিএসটি সেটা কথা বলেছে কন্ট্রাকশন স্ট্রেস টেস্টের, হ্যাঁ, বা অক্সিটোসিন চ্যালেঞ্জ টেস্টের। ইন্টারপ্রিটেশনটা একটু নিজেরা দেখে রাখবেন। আচ্ছা, কেন এটাকে আমরা খুব একটা পাত্তা দিচ্ছি না বা খুব একটা ইম্পর্টেন্স দিচ্ছি না? দেখেন আপু, এটার 50% চান্স আছে ফলস পজিটিভ রেজাল্টে, যেটার মধ্যে অর্ধেক চান্সে আমার ফলস পজিটিভ রেজাল্ট। এখন সেটা করে তো শুধু আমার কোনো ঝামেলা পাকানোর দরকার নেই। সুতরাং এটা কিন্তু এখন আর তেমন কোনো
কোনো ইম্পর্টেন্স দিয়ে করা হয় না বা পাত্তা দেওয়া হয় না, যেহেতু ওর 50% দেখা যাচ্ছে যে ফলস পজিটিভ রেজাল্ট আছে। ঠিক আছে, এটা মোটামুটি আমাদের অক্সিটোসিন ছিল। আচ্ছা, কোনো একটা আপু একটা কোশ্চেন করেছেন, কি করেছেন আপু? গ্র্যান্ড মাল্টিপারাতে কেন দিতে পারবো না, আর একটু রিপিট করবো আপু? গ্র্যান্ড মাল্টিপারাতে কেন দিতে পারবো না, কারণ হচ্ছে ধরেন গ্র্যান্ড মাল্টিপারা কাকে বলি, 3টা 4টা 5টা এরকম বাচ্চা আছে, প্রত্যেকবার ধরেন তার সিজারিয়ান সেকশন হয় নাই, এই যে প্রত্যেকবার তার ইউটেরাস থেকে একটা পুরো একদম প্লাসেন্টা যে এক্সপেল করে বাচ্চা সহ এক্সপেল করতেছেন, তারপর তার এন্ডোমেট্রিয়ামের যে রিজেনারেশন হচ্ছে, সেখানে কিন্তু অনেক বেশি ফাইব্রাস টিস্যু তৈরি হচ্ছে, তাই না? ওই যেরকম ইউটারাস ছিল, একটা নন প্রেগনেন্ট ইউটারাস আর একটা ধরেন নর্মাল ডেলিভারি সিজারিয়ান সেকশন আনা, পরবর্তীতে একটা ধরেন ওই যে আমরা কি বলি ইনভলিউশন বলি, তাই তো, যে আমার একদম মানে প্রিভিয়াস অবস্থায় প্রেগনেন্সি নন প্রেগনেন্সি স্টেটে ফিরে যাওয়া পেলভিক অর্গানগুলো, কিন্তু ইউটারাস কিন্তু কখনোই পুরোপুরি নন প্রেগনেন্ট স্টেটে ফিরে যাবে না। ঠিক আছে, সে হয়তো সাইজ শেপ আগের মতো নন প্রেগনেন্ট স্টেটে আসবে, কিন্তু তার যে পুরো স্ট্রাকচারটা বা তার পুরো স্ট্রাকচারের গঠনটা এটা কিন্তু কখনোই আর নন প্রেগনেন্ট ইউটারাসের মতো হবে না। এবং দেখা যাচ্ছে যে ওই হিলিংটা যে হয় বা নতুন করে এন্ডোমেট্রিয়াম গঠন থেকে শুরু করে নতুন করে টিস্যুগুলোর যে রিজেনারেশন হয়, সেগুলো কিন্তু অনেক বেশি সেখানে তখন দেখা যায় ফাইব্রাস টিস্যু হচ্ছে, ফাইব্রাস টিস্যু দিয়ে হচ্ছে। হ্যাঁ, নর্মালি আমরা যেটা জানি উন্ড হিলিং অথবা স্কার ফরমেশনে যেভাবে হয়। তো এখন ধরেন এরকম প্রত্যেকটা প্রেগনেন্সি হচ্ছে, বাচ্চা ডেলিভারি হচ্ছে এবং তার ইউটারাসের মধ্যে কি হচ্ছে আপু, ফাইব্রাস টিস্যু হচ্ছে, স্কার হচ্ছে। তো সেক্ষেত্রেও কিন্তু ওই রাপচারের একটা টেন্ডেন্সি থাকে। তার ধরেন কোনো স্কার নাই, কিন্তু তার ইউটারাসটা কিন্তু অতটা স্ট্রং না, মানে একটা প্রাইমি পেশেন্টের যেরকম আপনি অক্সিটোসিন একদম চোখ বন্ধ করে দিয়ে দিতে পারছেন যে এটা তো আর কোনো রাপচারের ভয় নাই, কিন্তু ওই একটা সিজারিয়ান সেকশনের পেশেন্টকে যেরকম আপনি দিতে পারছেন না যে একটা রাপচারের ভয় আছে, গ্র্যান্ড মাল্টিপ্যারের ক্ষেত্রেও কিন্তু তাই। ওর ইউটারাসটা কিন্তু এরকম 3টা 4টা 5টা বাচ্চা হয়ে যাওয়ার পরে ওটা কিন্তু আর ওই নর্মাল ইউটারাসের মতো না, হ্যাঁ, নন প্রেগনেন্ট স্টেটের মতো না, যে ওটার মধ্যেও একটা যেহেতু অনেক অনেক বেশি ফাইব্রাস টিস্যু দিয়ে ওগুলোর হিলিং হয়েছে, সুতরাং ওটার মধ্যেও কিন্তু একটা রাপচারের টেন্ডেন্সি আছে। কথা ক্লিয়ার আপু? ফারিয়া আপুকে বলছি। আচ্ছা, এ পর্যন্ত সবার যদি ক্লিয়ার হয়ে থাকে আমি তাহলে আর্গমেন্টিন আর্গো ডেরিভেটিভস এ চলে যাব। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা অক্সিটোসিন নিয়ে, আর কারো কোনো কোশ্চেন আছে কিনা? অক্সিটোসিন নিয়ে আর কারো কোনো কোশ্চেন আছে কিনা আপু? আমরা এরপর আর্গো ডেরিভেটিভস এ চলে যাব। অনেক পড়া রে আপু, অনেক পড়া, এখানে থেমে থাকা যাবে না, শুধু মুখস্থ আর মুখস্থ। ক্লিয়ার কিনা ফারিয়া আপু, যে জিনিসটা বললাম ক্লিয়ার কিনা? ঠিক আছে আপু, ক্লিয়ার হলে আমি আর্গো ডেরিভেটিভস এ চলে যাচ্ছি। আচ্ছা, এখানেও সেম, আমরা অক্সিটোসিন থেকে যে প্যাটার্নে পড়েছি এখানেও সেই প্যাটার্নে পড়বো। আর্গোমেট্রিন আর মিথার্জিন, এই দুটো হচ্ছে আমার আর্গো ডেরিভেটিভস এর মধ্যে পড়ে। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এখানে এটা অ্যালকালয়েড এজেন্ট, এই এতটুকু জানলেই হবে। ঠিক আছে, এখান থেকে আর কোনো কিছু জানা লাগবে না। আপনি যেটা পড়বেন, আমাদের কি কি প্রিপারেশন অ্যাভেলেবেল, জাস্ট এই নামগুলো জাস্ট একটু পড়বেন, এই যে আর্গোমেট্রিন, মিথার্জিন, এই নামগুলো পড়বেন, এসব অ্যাম্পুল ট্যাবলেট এগুলো কোনো কিছু পড়া লাগবে না। মোড অফ অ্যাকশনের মধ্যে চলে আসেন, এটা খুব 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 ইম্পর্টেন্ট, এই মোড অফ অ্যাকশন অ্যান্ড ইফেক্টিভনেস। ওখানেও দেখেন আপু আমরা কিন্তু মোড অফ অ্যাকশন অ্যান্ড ইফেক্টিভনেস এই দুটার পাশেই আপনি 3টা করে স্টার দেন। আপনাকে যেটা পড়া লাগবে ডিরেক্টলি কাজ করে কিসের ওপর কাজ করে আপু, মায়োমেট্রিয়ামের ওপর কাজ করে। ঠিক আছে, এখানে একটা ঝামেলা আছে, এই অক্সিটোসিনের সাথে কিন্তু আমার আর্গোমেট্রিনও তো আমি আলটিমেটলি ইউজ করছি কিসের জন্য বলেন তো, ওই আমার হচ্ছে অক্সিটোসিনের জন্য, আমার মাসল কন্ট্রাক্ট করার জন্য লেবারের সময়, তাই তো। কিন্তু তাহলে আমার পার্থক্যটা কোথায় দেখেন আপু, এখানে। সেটা হচ্ছে এই যে ওরা যে মানে আর্গো ডেরিভেটিভস, সে যে মাসলটাকে কন্ট্রাক্ট করে, এখানে দেখেন একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে it excites uterine contraction which come so frequently one after the other with increasing intensity that the uterus passes into a state of spasm without any relaxation in between। মানে ধরেন অক্সিটোসিন, এটা যদি ইউটেরাস হয়, অক্সিটোসিন করতেছে কি, কন্ট্রাকশন করছে, রিল্যাক্স করছে, কন্ট্রাকশন করছে, রিল্যাক্স করতেছে। কিন্তু আর্গো ডেরিভেটিভ এত দ্রুত কন্ট্রাক্ট করতে থাকে, শুধু সে কন্ট্রাক্টই করতে থাকে, এই মাঝখানে যে একটা রিল্যাক্সেশন ফেজ, এটা কিন্তু আর্গো ডেরিভেটিভসে হয় না। সুতরাং আমরা এতটুকু জেনে রাখেন এর মোড অফ অ্যাকশন, তাহলে একটু পরে আমরা দেখবো ঝামেলা কোথায়, আর্গো ডেরিভেটিভস আমরা কোথায় ইউজ করতে পারবো, কোথায় পারবো না। ইফেক্টিভনেস এর মধ্যে আপনাকে শুধু এটা জানলেই হবে যে আমরা হচ্ছে দেখা যাচ্ছে এই কথাটা, যে আমি শুধুমাত্র কখন এটা ব্যবহার করতে পারবো না, সেটা হচ্ছে ইট শুড নট বি ইউজড ইন দ্য ইন্ডাকশন অফ অ্যাবর্শন অর লেবার। আমি কখনোই, ওখানে দেখেন আপু, ওখানে কিন্তু অক্সিটোসিনকে আমরা কিন্তু ইন্ডাকশনে ব্যবহার করেছি, তাই না, আমরা লেবারের ইন্ডাকশনে ব্যবহার করেছি, লেবারের ইন্ডাকশনে, খেয়াল করেন। কিন্তু অ্যাবর্শনের ইন্ডাকশন অথবা লেবারের ক্ষেত্রে আমরা কিন্তু
আর্গন ডেরিভেটিভস ইউজ করতে পারবো না। এই কথাটা মনে রাখতে পারলেই হবে। মোড অফ অ্যাডমিনিস্ট্রেশন, এই কথাটা জানলেই একটু হবে যে আমি কখন ইউজ করতে পারবো, কখন করতে পারবো না। আমি হয় লেট সেকেন্ড স্টেজ অফ লেবার মানে অ্যান্টেরিয়র শোল্ডার ডেলিভারি করার পরে করব, অথবা দেখা যাচ্ছে যে ফলোইং ডেলিভারি অফ বেবি আমরা হচ্ছে আর্গুমেন্ট্রিন দিতে পারবো। ঠিক আছে, এটা জানলেই হবে। হ্যাজার্ড কোনগুলো? একটা হচ্ছে নজিয়া ভমিটিং, এগুলো কমন। একটা আপনি দুইটা শুধু মনে রাখেন আপু, দুইটা সবচেয়ে ইম্পর্টেন্ট, সবগুলো তো পড়বেনই, দুইটা মনে রাখেন আপু। একটা হচ্ছে এই দুই নাম্বারটা একদম খুব ভালো মতো করে লাগান, ট্রু ফলসে কিন্তু খুব কমনলি আসে। একটা হচ্ছে ব্লাড প্রেশার বাড়ায় দেয়। ঠিক আছে, এখন ব্লাড প্রেশার যদি বাড়ায় দেয়, ব্লাড প্রেশার কখন বাড়াবে? ওর একটা ভ্যাসোকনস্ট্রিকটিভ অ্যাকশন আছে। ভ্যাসোকনস্ট্রিকটিভ মানে কি? ও ভেসেলকে কনস্ট্রিক্ট করে ফেলে। এখন যেটা ভেসেলকে কনস্ট্রিক্ট করে ফেলতেছে সেটা ব্লাড প্রেশার বাড়ায় দিবে। এখন ধরেন আপনি একটা পির পেশেন্ট অথবা এক্লামশিয়ার পেশেন্ট, মানে প্রি এক্লামশিয়া পেশেন্ট অথবা এক্লামশিয়ার পেশেন্ট, আমরা জানি কি ওদের ব্লাড প্রেশার অলরেডি বেড়ে আছে, অলরেডি ওদের ব্লাড